প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে রেওয়া মিল চ্যাপ্টারের। এটি আমাদের দশম শ্রেণীতেও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে 10 মার্ক মূলত পরীক্ষায় আসে। এখন চলো এটা আলোচনা করা যাক। রেওয়া মিলে অনেক দফায় বা অনেক আইটেমই আসে, কিছু দফা স্পেসিফিক কিছু দফা রেওয়া মিল আসতে পারে না, মানে রেওয়া মিল অন্তর্ভুক্ত হয় না। সেগুলি আমরা বুঝবো কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক টাকা এবং সমাপনী বস্তু রেওয়া মিলে আসে না। আমরা এক কথা এগুলো মনে রাখবো যে প্রারম্ভিক টাকা আর সমাপনী বস্তু রেওয়া মিলে আসে না বা অন্তর্ভুক্ত হয় না। এছাড়া মোটামুটি সব দফাগুলি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হতে পারে। রেওয়া মিল অধ্যায়ের ক্ষেত্রে সৃজনশীল করার ক্ষেত্রে আমাদের ক নাম্বারে বলা থাকবে যে এরকম যে কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না বা রেওয়া মিলে আসে না। তাহলে আমাদের এটি মনে রাখতে হবে যে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলে আসে না। এখন আমরা একটু বিশদভাবে এটা আলোচনা করব যে প্রারম্ভিক টাকা বলতে কী বোঝায়, সমাপনী বস্তু বলতে কী বোঝায়, হ্যাঁ, এবং কোনগুলো আসতে পারবে এবং কোনগুলো আসতে পারবে না। প্রারম্ভিক টাকা, প্রারম্ভিক বলতে আমরা সাধারণত 1 তারিখকে বুঝে থাকি। প্রারম্ভিক কথা দ্বারা মূলত আমরা 1 তারিখকে বুঝি। আর সমাপনী বলতে আমরা সাধারণত 31 তারিখে বুঝি, মানে 31/12 পরে যে কোনো একটা সাল দেওয়া থাকলো, সেমভাবে 1/1 তারপরে একটা যে কোনো সাল দেওয়া থাকলো, 1/1 দেওয়া থাকলে ভাববো আমরা এটি প্রারম্ভিক। আর যদি এরকম দেওয়া থাকে 31/12 তাহলে ভাববো এটি কি সমাপনী। তাহলে প্রারম্ভিক কোনো টাকায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। টাকা বলতে আমি কাদের বুঝিয়েছি, যেমন নগদ তহবিল বা শুধু নগদ। নগদ অবশ্যই টাকা, যেমন ব্যাংক জমা, ব্যাংকে মূলত আমরা কি জমা রাখি, নগদ টাকা। তাহলে এটা টাকাই। দেনাদার, দেনাদারের কাছে মূলত আমি কি পাই, টাকা পাই। পাওনাদার, পাওনাদার মূলত আমার কাছে কি পায়, টাকা পায়। তাহলে এই 4টা কথাই মূলত টাকার সাথে রিলেটেড। এই জন্য আমি এদেরকে বলেছি প্রারম্ভিক টাকা। এখন প্রারম্ভিক কীভাবে বুঝেছি আমি, এখানে যেহেতু যে 1 তারিখ বলা ছিল, এর মধ্যে প্রারম্ভিক এভাবে লেখা না থাকে, এভাবে তারিখ আকারে বলা থাকতে পারে যে 1/1/2018 নগদ তহবিল, এটাকে আমরা ভেবে নেব প্রারম্ভিক টাকায়। আবার লেখা থাকতে পারে 1/1/2018 ব্যাংক জমা, এটাও প্রারম্ভিক টাকায়। তাহলে প্রারম্ভিক টাকা রেওয়া মিলে আসে না। তাহলে এরকমভাবে যদি দেওয়া থাকে যে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার, এর সাথে যদি ওরকম প্রারম্ভিকের ডেট দেওয়া থাকে, তাহলে আমরা ভাববো এগুলো রেওয়া মিল নিতে পারবো না। কিন্তু এগুলোর সাথে যদি এরকম দেওয়া থাকতো 31/12/2018, তাহলে আমরা অবশ্যই এগুলোকে রেওয়া মিল অন্তর্ভুক্ত করব। কারণ আমি কিন্তু না করেছি যে 1 তারিখেরগুলা রেওয়া মিলে আসবে না, কিন্তু 31 তারিখেরগুলাকে কিন্তু আমরা না করিনি। তাহলে অবশ্যই 31 তারিখের টাকাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। এই ছিল মূলত আমার টাকা নিয়ে কথা। এখন হচ্ছে এই পাশেরটা যে সমাপনী বস্তু রেওয়া মিলে আসে না। সমাপনী বলতে আমরা আগেই বলেছি যে সমাপনী বলতে আমরা বুঝাই, তাহলে সমাপনী বলতে আমরা 31 তারিখেই বুঝি। আর সমাপনী বস্তু রেওয়া মিলে আসতে পারে না। এখন বস্তু বলতে আমি কোন দফাগুলোকে বুঝিয়েছি বা কোনটিগুলিকে বুঝিয়েছি। বস্তু বলতে আমাদের এই অঙ্কে সাধারণত 2টি আসে, একটি হচ্ছে মজুদ পণ্য আর একটি হচ্ছে মণিহারি। একটি হচ্ছে মজুদ পণ্য আর একটি হচ্ছে মণিহারি। মজুদ পণ্য সামনে যদি এমনভাবে লেখা থাকে 31/12/2018, তাহলে আমরা ভাববো এটি সমাপনী মজুদ পণ্য, অথবা এইভাবে লেখা থাকতে পারে যে সমাপনী মজুদ পণ্য, আর আমরা লিখি যে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হতে পারে না। অন্যভাবে বলা থাকতে পারে যে মণিহারি, মণিহারি আগে এইভাবে তারিখ দেওয়া থাকতে পারে যে 31/12/2018 বা যে কোনো সাল দেওয়া থাকতে পারে, কিন্তু 31/12 থাকবেই। তাহলেও এটি সমাপনী মণিহারি। অথবা এইভাবে একটু অন্যভাবে লেখা থাকতে পারে যে অব্যবহৃত মণিহারি, এটিও ভাববো আমরা সমাপনী মণিহারি। তাহলে সমাপনী মজুদ পণ্য এবং অব্যবহৃত মণিহারি এই 2টা এন্ট্রি কোনো সময় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ এটি হচ্ছে সমাপনী বস্তু। তাহলে আমরা 1 তারিখের টাকাগুলোকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না, আর 31 তারিখের মজুদ পণ্যগুলোকে অন্তর্ভুক্ত করব না। কোথায়, রেওয়া মিলে। এখন আর একটা ট্রিক্স বাকি রয়েছে যে সম্ভাব্য কোনো কিছু যদি রেওয়া মিলে থাকে, এটাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না, কারণ রেওয়া মিল প্রস্তুতের জন্য তো প্রায় 10, 15, 18 এরকম দফা দেওয়া থাকবে। এইগুলো থেকে বেছে আমাদের বের করতে হবে কোনগুলোকে আমরা নিব আর কোনগুলোকে আমরা নিব না। তাহলে সম্ভাব্য কোনো কিছু যদি রেওয়া মিলে লেখা থাকে, তাহলে আমরা এগুলোকে আনবো না। কীরকম লেখা থাকতে পারে, লেখা থাকতে পারে যে সম্ভাব্য দায়, লেখা থাকতে পারে সম্ভাব্য আয়, লেখা থাকতে পারে সম্ভাব্য সম্পদ। সম্ভাব্য রিলেটেড কোনো কিছু আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি যে বিশেষ দ্রষ্টব্য। এটা কেন লিখে রেখেছি, এখানে অবশ্যই একটি ইম্পর্টেন্ট কথা বলবো। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এরকম যে যদি
আমাদের রেওয়া মিলের যে দফাগুলো সেখানে যদি এরকম উল্লেখ থাকে যে সমন্বিত ক্রয়, ডাকের মধ্যে যদি এরকম বলা থাকে যে সমন্বিত ক্রয় যদি আমাদের রেওয়া মিলের দফাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে কি হবে? সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে যদি আমাদের সমন্বিত ক্রয় থাকে, তাহলে সমাপনী মজুত পণ্যকে আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে সমাপনী মজুত পণ্যকে আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে যদি সমন্বিত ক্রয় কথাটা উল্লেখ থাকে দফাগুলোর মাঝে, তাহলে আমরা সমাপনী মজুত পণ্যকে রেওয়া মিলে আনবো। কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যকে আনতে পারবো না। এই হলো আমাদের ঝামেলাটা। প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য আসে না। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম যে এই সমাপনী মজুত পণ্য বা সমাপনী মনিহারি আসবে না। কিন্তু যদি প্রশ্নে এরকম বলা থাকে যে সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে এই রেওয়া মিল প্রস্তুত করে, অথবা দফাগুলোর মাঝে সমন্বিত ক্রয় কথাটা আছে, তাহলে কি করব? সমন্বিত ক্রয় যদি থাকে তাহলে আমরা সমাপনী মজুত পণ্যকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব, আর প্রারম্ভিক মজুত পণ্যকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটা উল্লেখ থাকে তবেই, আদারওয়াইজ এই কাজ করার কোনো প্রয়োজন নেই। এইভাবেই করলে আমাদের হবে। স্বাভাবিকভাবে আমাদের কিন্তু সমাপনী মজুত পণ্য আমাদের রেওয়া মিলে আসে না। তাহলে কখন রেওয়া মিলে আসবে? যখন সমন্বিত ক্রয় কথাটা বলা থাকবে, তাহলে আমরা অবশ্যই রেওয়া মিলে এই সমাপনী মজুত পণ্যকে অন্তর্ভুক্ত করব, আর প্রারম্ভিককেই করব না। কিন্তু স্বাভাবিকভাবে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে আর সমাপনীটা আসে না। হ্যাঁ, কিন্তু সমন্বিত ক্রয় কথা যদি উল্লেখ থাকে প্রশ্নে, তাহলে বিপরীত ঘটবে। সমাপনীকে আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হবে, আর প্রারম্ভিককে আমরা এই রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব না। এই ছিল মূলত একটু এই ঝামেলার কাজটা। তাহলে আমরা বুঝে গেলাম কে মূলত রেওয়া মিলে আসতে পারে আর কে রেওয়া মিলে আসতে পারে না। তাহলে এখন আমরা এই কথাগুলোর অবলম্বনে এই প্রশ্নটা সলিউশন করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ যে 9 নং একটি রেওয়া মিল আছে এবং বেশ কিছু দফা দেওয়া আছে, এবং এটার কয়েতে বলা আছে যে উদ্বৃত্তগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। আর আমার তো উপরে লিখিয়ে রেখেছি যে প্রারম্ভিক টাকা, মানে 1 তারিখের টাকাগুলো রেওয়া মিলে আসবে না, আর সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। এখন খুঁজবো যে আসলে সমাপনী মজুত পণ্যই কোথায় দেওয়া আছে এবং প্রারম্ভিক টাকায় কোথায় দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মজুত পণ্যটি, এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। কীভাবে বুঝলাম? এখানে বলাই আছে যে 31/12, তাহলে 31/12 থাকলে আমরা ভেবে নেবটি সমাপনী মজুত পণ্য। আর আমি লিখিয়ে দিয়েছি বোর্ডে কিছুক্ষণ আগে যে সমাপনী মজুত পণ্যের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হতে পারবে না, তাহলে এটি আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে একটি আইটেম আমরা পেলাম। তারপরে দেখি কি আছে। 1 তারিখের টাকা বলেছিলাম আমরা যে হাতে নগদ এই যে 1/1/24, তার মানে 1 তারিখের টাকা বলতে প্রারম্ভিক টাকাকে বুঝেছিলাম। আমরা লিখেছিলাম যে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলে আসে না। তাহলে এই যে প্রারম্ভিক টাকা, এই 1 তারিখের টাকাটা রেওয়া মিলে আসতে পারবে না। তাহলে উপরে পেলাম সমাপনী মজুত পণ্য, এই যে, আর এখানে পেলাম হাতে নগদ। তাহলে দুইটা আইটেম আমরা অলরেডি পেলাম যে অন্তর্ভুক্ত হতে পারবে না রেওয়া মিলে। আর এছাড়াও কথা বলা ছিল এরকম যে সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এরকম রিলেটেড কোনো কথাবার্তা এই উদ্দীপকে দেওয়া নেই। তাহলে আমরা ভাববো এই দুইটা আইটেমই মূলত রেওয়া মিলে আসবে না। এর যোগফলকে আমরা ক নাম্বারে দেখিয়ে দেব। যেহেতু আমরা দুইটি দফায় পেয়েছিলাম যে সমাপনী মজুত পণ্য আর হাতে নগদ, এই দুইটা দফার যোগফলই মূলত আমাদের ক দাগের উত্তর। কারণ এখানে বলা হয়েছিল যে কোনগুলো রেওয়া মিলে আসবে না, আমরা খুঁজে দুইটি আইটেম পেয়েছি। এটি হচ্ছে মূলত আমাদের ক দাগের উত্তর। এখন এটার খ দাগে বলা আছে যে উপযুক্ত উদ্বৃত্তগুলোতে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের কথা হচ্ছে চলতি সম্পদ আমরা কিভাবে খুঁজে বের করব। শুধু কয়েকটি কথার ভিত্তিতে আমরা চলতি সম্পদগুলো খুঁজে বের করতে পারবো। আর আরও একটি বড় কথা হচ্ছে 31 তারিখের এই লেনদেনগুলি মূলত আমরা সম্পদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। 1 তারিখের লেনদেনগুলো কোনো সময় আমরা নিতে পারি না সম্পদের ক্ষেত্রে। তাহলে আমরা চলতি সম্পদগুলো লিখি। ক
খোদাকে প্রথমে বলেছিল যে চলতি সম্পদ দেখাও, আর আমি চলতি সম্পদগুলো অলরেডি বোর্ডে লিখে রেখেছি। দেখতে পাচ্ছ যে প্রথমে লিখেছি নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব যা কথা, দেনাদারে কী কথা, অগ্রিম খরচ আর মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। তাহলে এই কয়েকটা কথার ভিত্তিতে আমরা পুরো অঙ্কটা করতে পারবো। এইগুলোকে মূলত চলতি সম্পদ বলা হয়, এবং এই কথার ভিত্তিতে আমরা খুঁজব প্রশ্নে যে আসলে চলতি সম্পদগুলো পাই কি না। আর আরেকটি কথা বলেছিলাম যে 1 তারিখের কোনো কিছু সম্পদ হতে পারে না, তাহলে 1 তারিখেরগুলো আমরা ফোকাস করব না। এই যে শুরুতে আমি দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য, এটি একটি চলতি সম্পদ। এই যে দেনাদার, হাত প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার একই কথা। নগদ, নগদ অবশ্যই আমাদের চলতি সম্পদ। যে এর উপরে কিন্তু হাতে নগদ 1 তারিখ ছিল, আমি কিছুক্ষণ আগে বলেছি 1 তারিখেরগুলো সম্পদ হতে পারে না। তাহলে সম্পদ হতে হলে অবশ্যই আমাদের 31 তারিখ হতে হবে। তাহলে এই 31 তারিখ এটি হচ্ছে আমাদের সম্পদ। তাহলে এখানে সমাপনী মজুদ পণ্য পেলাম, দেনাদার আর হাতে নগদ পেলাম 31 তারিখ। এই 3টা আইটেম পেলাম। আরও খুঁজবো যে কোনো আমাদের এই অগ্রিম খরচ দেওয়া আছে কিনা। অগ্রিম বেতন দেওয়া আছে, প্রশ্ন স্পষ্ট বলা আছে অগ্রিম বেতন হচ্ছে, অগ্রিম বেতন 5,400 টাকা। তাহলে অগ্রিম খরচ আমি লিখেছি যে চলতি সম্পদ। এইগুলাই, এই মূলত 4টা আইটেমই আমাদের চলতি সম্পদ। ক্ষয়ের দ্বিতীয় অংশ বলা ছিল যে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের দায়গুলো দেখতে হবে কোনগুলা দায়, আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। দেখতে পাচ্ছ আমি অলরেডি দায়গুলো লিখে রেখেছি। প্রথমে লিখেছি পাওনাদার, তারপরে লিখেছি প্রদয় হিসাব, বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমা অতিরিক্ত। এই কয়েকটাই মূলত আমাদের চলতি দায়, বরাবরই এইগুলোই আসে। তাহলে কি বলেছি, পাওনাদার, প্রদয় হিসাব, বকেয়া খরচ, অগ্রিম আয় এবং ব্যাংক জমা অতিরিক্ত। এই কথাগুলো খুঁজবো আমাদের উদ্দীপকে কোথায় কোথায় আছে, তাহলে আমাদের চলতি দায় নির্ণয় করা হয়ে যাবে। তাহলে দেখো পাওনাদারের পরিমাণ স্পষ্ট দেওয়া আছে 25,000 টাকা, তাহলে একটি দায় পেয়ে গেলাম। তারপরে এই দিক দিয়ে যদি আসি, এই দিক দিয়ে দেখতে পাচ্ছি যে অগ্রিম ভাড়া প্রাপ্তি, আমি লিখেছিলাম যে অগ্রিম কোনো আয়, তাহলে ভাড়া প্রাপ্তি আয় আর অগ্রিম আয় এক প্রকার দায় 10,000 টাকা। তারপরে দেওয়া আছে বকেয়া মজুরি আর বকেয়া খরচ, আমি লিখেছিলাম মজুরি একটি খরচ, তাহলে বকেয়া খরচ আমাদের একটি দায়। আর অবশেষে দেওয়া আছে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত টাকার হচ্ছে 45,000 টাকা। তাহলে আমাদের এই দিক দিয়ে হচ্ছে 1, 2, 3, এদিক দিয়ে 3টি, আর এই দিক দিয়ে হচ্ছে শুধু পাওনাদার। তাহলে আমাদের টোটাল 4টি দায় পেলাম। আমাদের দায়ের দফা যেহেতু 4টি পেয়েছিলাম, যে পাওনাদার, অগ্রিম ভাড়া প্রাপ্তি, বকেয়া মজুরি, ব্যাংক জমা অতিরিক্ত, এই 4টি আমরা লিখলাম এবং অ্যামাউন্ট লিখে যোগ করে দিলাম, আমাদের মোট চলতি দায় বেরিয়ে গেল। পুরোপুরি আমাদের খ দাগ শেষ। এখন শুধু আমাদের গ দাগ বাকি, রেওয়া মিলটা প্রস্তুত করা বাকি। গ দাগে বলেছিল যে রেওয়া মিল প্রস্তুত করো, আর রেওয়া মিলে কোন দফাগুলো যাবে না বা অন্তর্ভুক্ত হবে না আমরা কিন্তু ক নাম্বারে লিখে রেখেছিলাম যে এই সমাপনী মজুদ পণ্যটি আর 1 তারিখের হাতে নগদ, এই 2টা এন্ট্রি ছাড়া সবগুলি আমরা নিব। তাহলে এই 2টি ছাড়া সবগুলি আমরা অন্তর্ভুক্ত করব। আর রেওয়া মিল করার ফরম্যাটটা হচ্ছে এরকম যে 5 ঘরে মূলত আমাদের রেওয়া মিল করতে হয়। তারিখ বিবরণ খুঁজে আনবি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর রেওয়া মিলে কোন দফাগুলো আসবে আমি তো বলেই দিয়েছি যে আমরা ক দাগে যেগুলো করেছি 2টা, এটি ছাড়া সবই আসবে। আর এই যে ডেবিট পাশে কোনগুলো বসবে আমি লিখে দিচ্ছি। ডেবিট পাশে শুধু আমরা বসাতে পারবো সম্পদগুলোকে এবং ব্যয়গুলোকে ডেবিট পাশে বসাবো। আর ক্রেডিট পাশে বসাতে পারবো আমরা যেগুলো আয়, দায় এবং যেগুলো মূলত মালিকানা সত্ত্বের অংশ, মানে মূলধন। এই দফাগুলোই সম্পদ আর ব্যয় বসবে ডেবিট পাশে, আর আয়, দায়, মালিকানা সত্ত্ব বসবে আমাদের ক্রেডিট পাশে। এই কথাটা অবলম্বনে আমি পুরো রেওয়া মিলটা প্রস্তুত করতে পারবো। তোমরা যারা যারা এটা প্রস্তুত করতে পারবে, প্রস্তুত করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও।